আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। বড় কোনো প্রকল্প হয়নি, নতুন বিনিয়োগও হয়নি, বাজারে স্বস্তি আসেনি। তাহলে ক্ষমতার শেষ বছরে ইউনূস সরকার মানে অন্তর্বর্তী সরকার $9 বিলিয়ন ঋণ নিয়ে কি করেছে? এই টাকা গেল কোথায়? এই প্রশ্নেই তোলপাড় চলছে। আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, যে কথাগুলো শুনলেন এগুলো আমার কথা নয়, এগুলো বাংলাদেশ ব্যাংকের তথ্য। তাহলে এই টাকা কি দেশের কাজে লেগেছে না পাচার হয়েছে? এর জবাব অনেকে খুঁজছেন, কিন্তু কে দেবে জবাব? ইউনূসের নামে যারা সব সময় এক ঢোক পানি বেশি খান, তারা তো বগল বাজিয়েছিলেন, বলেছিলেন ইউনূসের হাত ধরে বাংলাদেশ উঠে যাবে সপ্তম আসমানে, মানে সাত আকাশে। বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট সব ভ্যানিশ হয়ে যাবে, মানে হারিয়ে যাবে, শূন্যে চলে যাবে। কিন্তু ইউনূসের 18 মাসের শাসনের ক্যারিকেচার যদি আপনি দেখেন, আপনি দেখবেন এই সময়ের অর্থনীতির দিকে যদি আপনি তাকান, আপনি দেখতে পাবেন প্রতিটি সূচক, প্রতিটি পরিসংখ্যান, অর্থনীতির বলেন, সামাজিক নীতির বলেন, কেবলই হতাশার চিত্র সামনে তুলে ধরবে। এবং এই সময়ে মানে ইউনূসের এই 18 মাসে প্রবৃদ্ধি কমেছে, মূল্যস্ফীতি কমেনি বা নিয়ন্ত্রণে আসেনি, বাজারেও আমরা স্বস্তি আসতে দেখিনি, অর্থাৎ আসেনি। অর্থাৎ মানুষের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। এজন্যই প্রশ্ন, তাহলে এই $9 বিলিয়ন কোথায় গেল? রিজার্ভ নিয়েও প্রশ্ন আছে, এখানে সেখানে প্রশ্ন ওঠে। কিন্তু 2024 সালের জুলাইয়ে যে পরিমাণ রিজার্ভ ছিল, কেউ বলেন 23 বিলিয়ন, কেউ বলেন 27 বিলিয়ন, ইউনূস ক্ষমতা নেওয়ার পর কয়েক মাসেই সেটা নেমে আসে। স্বাভাবিক, বিল পরিশোধ করা হয়েছে, নেমে গেছে, তারপর আবার এটা বাড়তে শুরু করেছে। কিন্তু কিভাবে বেড়েছে? এটা কি নিজের অর্থনীতির শক্তিতে বেড়েছে, নাকি ঋণ এবং বাইরে থেকে আসা টাকার উপর ভর করে বেড়েছে? এই প্রশ্ন এখন তুলছেন অনেকে। শুভঙ্করের আরেকটা ফাঁকির কথাও শোনা যাচ্ছে, বিপুল অঙ্কের বকেয়া বিল বা আনপেইড লায়াবিলিটিসও নাকি আছে এখানে। কেউ বলছেন $14 বিলিয়ন। তাহলে এই বকেয়া বিলগুলো পরিশোধ করলে রিজার্ভের চিত্র কি এটাই থাকতো, যেটা দেখিয়ে এখনো অনেকে বগল বাজাচ্ছেন? তাহলে একদিকে $9 বিলিয়ন নতুন ঋণ, অন্যদিকে বকেয়া বিল, এই দুটোকে যদি একসাথে রাখেন, তাহলে কি প্রশ্ন করা যায়, আমাদেরকে কি আসল অর্থনৈতিক শক্তি দেখানো হয়েছিল, নাকি ম্যানেজড চিত্র দেখানো হয়েছে বা দেখানোর চেষ্টা চলছে? ইউকে ভিত্তিক স্বনামধন্য অর্থনীতিবিদ মামুনুর রশিদ কিছুদিন আগে একটা অভিযোগ করেছেন। সেই অভিযোগে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তোলপাড় হয়েছে। কি করেছেন? তিনি বলেছেন ইউনূস সরকার গত 17-18 মাসে জনগণের $200 বিলিয়ন আত্মসাৎ করেছে। অনেকের মাথার চুল খাড়া হয়ে গেছে তার এই তথ্য শুনে। কেউ মেনেছেন, কেউ মানেননি। তবে তিনি এর ব্যাখ্যা দিয়েছেন তার মতো করে। কে মানবেন না মানবেন, এর যে প্রতিবাদে কেউ তথ্য ভিত্তিক পরিসংখ্যান ভিত্তিক কোনো জবাব দিয়েছেন আমি দেখিনি। যদি দিয়ে থাকেন, কেউ দয়া করে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করতে অনুরোধ করছি। মামুন রশিদ বলেছেন যে এই অঙ্কের মধ্যে যে ফিগারটা তিনি বলেছেন, প্রকল্পের বর্ধিত ব্যয়, অপ্রকাশিত ঋণ এবং জাতীয় সম্পদের সরাসরি লুটপাট অন্তর্ভুক্ত রয়েছে বলে অভিযোগ করেছেন, এবং এই অর্থের একটি বড় অংশ ইতিমধ্যে দেশ থেকে পাচার করা হয়েছে বলে মামুন রশিদ সরাসরি অভিযোগ তুলেছেন। এদিকে আমরা দেখেছি যে ইউনূস সরকার আসলে ক্ষমতায় থাকাকালে আগ্রাসী ঋণ গ্রহণ করেছে। জনাব রশিদের মতে শেখ হাসিনা সরকারের শেষ বছরের তুলনায় অভ্যন্তরীণ ঋণ 31% বাড়িয়েছে ইউনূস সরকার। মামুন রশিদ বলেন, হাসিনার সময় বড় অবকাঠামো বিনিয়োগ সত্ত্বেও কি কি হয়েছে আপনারা জানেন, বলে ভিডিওর কলেবর বাড়াতে চাই না। ওই অবকাঠামো বিনিয়োগ সত্ত্বেও ঋণের মাত্রা স্থিতিশীল ছিল। কিন্তু ইউনূস সরকার স্বচ্ছতা ছাড়াই স্থানীয় ব্যাংক এবং অন্যান্য উৎস থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে। তিনি কোনো একটা রাস্তায় একটা ইট গেঁথেছেন এমন প্রমাণ পাওয়া যায়নি। ঢাকা সিলেট মহাসড়কের কথা আপনারা চিন্তা করুন, বৃষ্টি হচ্ছে এখন, সেখানে ধান রোপণ করলে সহজেই বাম্পার ফলন হতে পারে। এরকম অনেক জায়গায় কোথাও তিনি এইসব জায়গায় মনোযোগ দেননি, নজর দেননি, হাত দেননি। মামুন রশিদ বলেন, ইউনূস সরকার জুলাই থেকে ডিসেম্বর 2025 মানে এই 6-7 মাসে এই সময়ে অভ্যন্তরীণ ঋণের পরিসংখ্যান গোপন রেখেছে। এবং এটা কিভাবে রেখেছে? বাংলাদেশ ব্যাংকই নাকি এই পরিসংখ্যান প্রকাশ করা তখন বন্ধ রেখেছে।
কার নির্দেশে রেখেছে সহজেই অনুমান করা যায়। ফলে জনসাধারণ প্রকৃত ঋণের পরিমাণ তখন জানতে পারেননি। এই ইচ্ছাকৃত গোপনীয়তার কোনো ব্যাখ্যা মোহাম্মদ ইউনূস দেননি, তার গভর্নর হাসান মনসুর দেননি, বা তার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদও দেননি। কথিত আত্মসাতের কিছু উদাহরণ, নির্দিষ্ট কিছু উদাহরণ দিয়েছেন মামুন রশিদ। আমি প্রসঙ্গক্রমে এটি এখানে বলছি, এটি পুরোটাই তার দেয়া তথ্য। তিনি কি বলেছেন? শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেই অতিরিক্ত চুক্তি এবং উপকরণের অপচয়ের মাধ্যমে 70,000 থেকে 80,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 6 থেকে 7 বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হয়েছে। রূপপুরে 24,000 থেকে 25,000 কোটি টাকার অতিরিক্ত খরচ, তার সাথে বিমানবন্দরে থার্ড টার্মিনাল সহ 18,000 থেকে 19,000 কোটি টাকার কাঁচামাল নষ্ট হওয়া, যেটি অগ্নিকাণ্ডে হয়েছে, এবং বিনিময় হারের কারসাজির মাধ্যমে আরো 26,000 থেকে 27,000 কোটি টাকা এই যে এখানে অপচয় হয়েছে, লন্ডভন্ড হয়েছে। একই ধরনের অতিরিক্ত ব্যয় মেট্রো রেল প্রকল্পে 16,000 থেকে 17,000 কোটি টাকা অতিরিক্ত, যে সংখ্যাটি তিনি দিয়েছেন, এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পেও ঘটেছে, যা মোট ওই যে 200 বিলিয়ন ডলার বলেছেন যেটা আত্মসাৎ হয়েছে, পাচার হয়েছে, তিনি বলছেন এই ফিগারগুলো ওই 200 বিলিয়ন ডলারের অঙ্কে অবদান রেখেছে। আগস্ট 2024-এ দায়িত্ব নিয়েছেন ইউনূস, এবং দায়িত্ব নেওয়ার পরপরই পাকিস্তান থেকে নাকি 14 বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছেন, এটি মামুন রশিদ জানাচ্ছেন, এবং বলছেন বা তথ্য দিচ্ছেন তিনি যে অস্ত্রগুলো জাহাজে করে এসেছিল, এবং এর পরপরই একটি ট্রলারে 8টি মৃতদেহ পাওয়া গেছে, কিন্তু কোনো জবাবদিহিতা মেলেনি। এটি তিনি বলেছেন, প্রাসঙ্গিকভাবেই এনেছেন। আমি আর এর বাইরে আরো যে তথ্য আছে সেটি আর বলতে চাচ্ছি না। এছাড়া আরো অন্যান্য আত্মসাতের অনেক ঘটনা তিনি বলেছেন, কলবর বড় হচ্ছে, আমি সংক্ষেপ করে নিয়ে আসছি। তিনি বলেছেন যে স্পেকট্রাম বরাদ্দে 666 কোটি টাকার ক্ষতি সহ আরো বেশ কিছু ক্ষতির পরিসংখ্যান তিনি তুলে ধরেছেন। মিশর রশিদ বলেছেন, শেখ হাসিনার অধীনে বাংলাদেশ 6 বছর ধরেই টেকসই 7% জিডিপি প্রবৃদ্ধি উপভোগ করেছে, যেটা তার ক্ষমতাচ্যুতির পর 450 বিলিয়ন ডলারে পৌঁছেছে। মিস্টার রশিদ এই বছরের এখনকার প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন 2.5 থেকে 2.8%, যেটা ঐতিহাসিক সর্বনিম্ন হতে পারে। কি হবে চূড়ান্তটা সেটি পরে জানা যাবে। এটা বিশ্ব ব্যাংকেরও যে প্রাথমিক যে প্রক্ষেপণ 5.5%, এটা আবার সংশোধিতভাবে নিম্নমুখী, এবং সেটাও অনেক কম আমরা দেখছি। মামুন বলেন, আমরা কেবল সম্ভাব্য জিডিপিতে 15 থেকে 17 বিলিয়ন ডলার হারিয়েছি বিভিন্ন কারণে। উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ভারত, ভিয়েতনাম এবং শ্রীলঙ্কায় পোশাকের অর্ডার হারিয়েছি, এবং তৈরি পোশাকে মার্কিন সুবিধা হ্রাস, জিডিপি 17% বলছেন। এইসব কারণে এই ঘটনাগুলো ঘটেছে। অন্য এক প্রতিবেদনেও বলা হয়েছে, ক্ষমতায় থাকার শেষ বছরে ইউনূস সরকার বৈদেশিক উৎস থেকে যে 9 বিলিয়ন ডলারের বেশি ঋণ নিয়েছে, এটা দেশের বৈদেশিক ঋণের বোঝা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের শেষে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 113.51 বিলিয়ন ডলার, যা প্রায় 14 লক্ষ কোটি টাকার সমতুল্য। এর মধ্যে প্রায় 93 বিলিয়ন ডলার সরকারি খাতের এবং 20 বিলিয়ন ডলারের কিছু বেশি বেসরকারি খাতের ঋণ। তথ্য অনুযায়ী মোট বৈদেশিক ঋণের প্রায় 27% দীর্ঘমেয়াদী। সরকারি খাতের ঋণের মধ্যে প্রায় 45 বিলিয়ন ডলার বহুপাক্ষিক উৎস থেকে, 32 বিলিয়ন ডলার দ্বিপাক্ষিক অংশীদারদের কাছ থেকে, এবং প্রায় 6 বিলিয়ন ডলার আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে আসে। আমরা জানি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য দেশীয় এবং বিদেশিদের কাছ থেকে ঋণ নিয়েছিল শেখ হাসিনার সরকারও। সেই ঋণ নিয়ে সমালোচনা কম হয়নি রাজনৈতিক মহলে, অর্থনৈতিক মহলে এখনো সেই সমালোচনা আছে। ইউনূসের আগমনে সবাই আশায় বুক বেঁধেছিলেন, ইউনূসের জাদুর ছোঁয়ায় পাল্টে যাবে সবকিছু, ঋণ প্রবাহ থেকে আরম্ভ করে সকল কিছু। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে পুরোপুরি উল্টো কথা। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশের কর জিডিপি অনুপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কয়েক বছর আগেও আমাদের কর জিডিপি অনুপাত ছিল 10% কিছু বেশি, এখন তা 6 থেকে 7% করে ঘোরাফেরা করছে। অত্যন্ত হতাশার একটি তথ্য। অর্থনীতিবিদদের কেউ কেউ আশঙ্কা করছেন এই অবস্থা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার জন্য অপর্যাপ্ত। এরকম অনেক পরিসংখ্যান আছে, আমি কলেবর বাড়াতে চাই না।
আরেকটি পরিসংখ্যান বলি, সেই পরিসংখ্যান বলছে 2024-2025 অর্থ বর্ষে সরকারের দেশি এবং বিদেশি উৎস থেকে 3,28,249 কোটি টাকা ঋণ নেওয়ায় ঋণের কিস্তিতে চাপ বাড়ছে, সুদের চাপও বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন ঋণ নেওয়ার সময় সুদের চিন্তা করা হয়নি, ইউনূস সরকার চিন্তা করেনি, তিনি নাকি অর্থনীতিবিদ, তাই বাড়ছে বিদেশি ঋণের কিস্তি। অনেকে আমার কথা শুনে হয়তো ক্ষুব্ধ হবেন, আমি একজন সাধারণ মানুষ, আমি তার মতো এরকম আন্তর্জাতিক একজন সেলিব্রিটিকে নিয়ে এইভাবে কেন কথা বলছি? ভাই, আপনারা পরিসংখ্যানগুলো নিয়ে কথা বলুন, বিশ্লেষণ করুন, তাকে ডিফেন্ড করুন, কোনো সমস্যা নেই। অন্যদিকে অভ্যন্তরীণ ঋণও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন যদি এভাবে ঋণ বাড়তে থাকে তাহলে ঋণে ডুবে যেতে পারে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন তো বারবার একটি মনে যাচ্ছে যে এত টাকা কোথায় গেল, কি কি খাতে খরচ হলো? যে বললাম, মানে ধান রোপণ করা যাবে মহাসড়কে, এরকম পরিস্থিতি হয়েছে, কোনো বড় অবকাঠামো হয়নি, কোনো মেগা প্রজেক্টে হাত দেওয়া হয়নি। হ্যাঁ, মন্ত্রীদের জন্য অ্যাপার্টমেন্ট করবার একটি প্রকল্প তিনি নিয়েছিলেন, প্রাসঙ্গিক নয় বলে আমি সেটি নিয়ে এখানে আলোচনা টানছি না। তাই প্রশ্ন করছি, আসলে এত ঋণ নেওয়া হলো, কি কি খাতে সেগুলো খরচ হলো, এর জবাবটা আসলে কে দেবে? আমরা কি দেখলাম? ইউনূস তো নিজেই নিজের ভিভিআইপি সুবিধা নিশ্চিত করে কমপক্ষে আরো 1 বছর বাংলাদেশের গরিব মানুষের ট্যাক্সের টাকায় আরামায়েশ করে ঘুরে বেড়াবেন। দর্শক, আজকে আর প্রশ্ন করতে চাই না, মন চাচ্ছে না। আপনারা আপনাদের মতো আপনাদের মতামত জানাতে পারেন এই বিষয়ে, পক্ষে বিপক্ষে আপনাদের যা আছে আপনাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কথা বললে আমাদের জন্য পরে কাজ করতে সুবিধা হবে। সবাই ভালো থাকুন। প্রত্যর্পণ চুক্তির বিষয়ে অভিজ্ঞ এই ল ফার্মটি সুস্পষ্টভাবে বলছে যে এই যে বাংলাদেশ সরকার এই রায়ের ভিত্তিতে যদি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে শেখ হাসিনার প্রত্যর্পণ চায়, শেখ হাসিনার এক্সট্রাডিশন চায়, সেটা অবৈধ হবে এবং বাংলাদেশ সরকার ন্যায্য বিচার ছাড়া তার উদ্দেশ্যে শেখ হাসিনাকে ফেরত চাইছে বলে গণ্য করা যাবে। 2025 সালে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু করার পর থেকে কখনো আওয়ামী লীগ বা শেখ হাসিনার তরফে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী নিয়োগের চেষ্টা করা হয়নি। শেখ হাসিনার তরফে বরাবরই বলা হয়েছে যে এই বিচার প্রক্রিয়াকে তারা একটা শ্যাম ট্রায়াল, ভুয়া অবৈধ বিচার বলে মনে করেন এবং এই বিচার প্রক্রিয়াকে কোনোভাবেই স্বীকৃত বিচার প্রক্রিয়া বলে মনে করে না আওয়ামী লীগ বা শেখ হাসিনা। এই অবস্থায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়ে যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে 2025 সালের নভেম্বর মাসেই। অথচ এর পরেও শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের তরফে আওয়ামী লীগের বা শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী নিয়োগের প্রচেষ্টা নেওয়া হয় না, বরং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন যে একজন আসামি অনুপস্থিত থাকা অবস্থায়, ইন অ্যাবসেন্সিয়া, তার বিরুদ্ধে এমন একটি বিচার এত দ্রুত গতিতে সম্পন্ন করে এবং তাকে কোনো রকম আইনজীবী নিয়োগের সুযোগ না দিয়ে যে বিচার অনুষ্ঠিত হয়েছে এবং যে বিচারের মাধ্যমে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে, এই আইনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবার যথেষ্ট সুযোগ আছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন এসব প্রতিক্রিয়া দেখালেও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বরাবরের প্রতিক্রিয়া ছিল এই ভুয়া বিচার, এই অবৈধ বিচার তারা মানেন না। শুধু সেটাই নয়, এই আইনি প্রক্রিয়ায় সংযুক্ত হওয়ারও কোনো সুযোগ যেমন তারা পান নাই, তেমনি সুযোগ পেলেও অবৈধ ইউনূস সরকারের আমলে এ বিষয়ে কোনো সংযোগ বা যোগাযোগ কোনো ফল আনবে বলে তারা বিশ্বাস করেন না। একটা শ্যাম ট্রায়াল, ভুয়া আদালত হিসেবেই একে অভিহিত করে এসেছেন তারা। এতদিন বাদে শেখ হাসিনার তরফে একটা শীর্ষস্থানীয় ব্রিটিশ ল ফার্ম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছে, যেই চিঠিতে তারা এই যে রায় ঘোষিত হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং যেভাবে বিচার প্রক্রিয়া চলেছে তার কোথায় কোথায় তাদের আপত্তি সে কথা তুলে ধরেছেন। এবং নামকরা এই ব্রিটিশ ল ফার্ম কিংসলি ন্যাপলি এলএলপি তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে যে চিঠি লিখেছে সেটার শুরুতেই তারা সুস্পষ্টভাবে জানিয়েছে যে এই চিঠি লেখার অর্থ এই নয় যে কোনোভাবে শেখ হাসিনা
এই বিচার বা রায়ের কোনো অংশকে কোনোভাবে বৈধতা বা স্বীকৃতি দিতে প্রস্তুত। এবং আন্তর্জাতিক এই ল ফার্মটি এর পাশাপাশি এটা জানিয়েছে যে একদিকে যেমন এই বিচার প্রক্রিয়া এবং আদালতকে কোনোভাবে স্বীকৃতি দিতে তাদের মক্কেল প্রস্তুত নয়, কিন্তু তাদের মক্কেল শেখ হাসিনা আন্তর্জাতিক যে কোনো ফোরামে এই আইন, এই বিচার, এই আদালতের প্রতিকার চাইতে যেতে পারেন। এবং কিংসলি অ্যান্ড ন্যাপলি এলএলপি এই ল ফার্মটিকে যে শেখ হাসিনা আওয়ামী লীগ বেছে নিয়েছে শেখ হাসিনার তরফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি লেখার জন্য, সেটাও খুব কৌতূহলোদ্দীপক। কারণ কিংসলি ন্যাপলি এলএলপি এই ল ফার্মটি যদিও বা কর্পোরেট ল থেকে শুরু করে নানা রকম আইনেরই প্র্যাকটিস করে, কিন্তু তাদের বিশেষ অভিজ্ঞতা রয়েছে ক্রিমিনাল প্রসিডিংস, ফৌজদারি আইনের বিষয়ের শুনানিতে। শুধু তাই নয়, তাদের একটা বিশেষ খ্যাতি গড়ে উঠেছিল যখন 1937 সালে তারা প্রতিষ্ঠিত হয়েছিল। তার পরপরই যে একদিকে ফৌজদারি মামলা পরিচালনার জন্য এবং অন্যদিকে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ বিষয়ক বিভিন্ন মামলা পরিচালনার জন্য আন্তর্জাতিক আইনে প্রসিদ্ধ এই কিংসলি ন্যাপলি কে বেছে নেওয়া তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনার মামলার জন্য। কারণ শেখ হাসিনার মামলার ক্ষেত্রে বাংলাদেশ সরকার এই বিচারের উপর ভিত্তি করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচারের উপর ভিত্তি করে ভারত সরকারকে তাকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়ে রেখেছে। মনে রাখতে হবে যে এই চিঠিটা শেখ হাসিনার তরফে এমন একটা সময়ে লেখানো হলো যখন তারেক রহমান সরকার ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান ব্যক্তি, প্রধান কৌশলী, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তারা সরিয়ে দিয়েছে। সেখানে তারা বিএনপি সমর্থিত একজন আইনজীবীকে এনেছেন এবং তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার পরপরই তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের তরফেই এমন অভিযোগ এসে গেছে প্রকাশ্যে যে তাজুল ইসলাম শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী হিসেবে তখনকার পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুনকে যে সুযোগ দিয়েছেন এবং তার দণ্ড যে কমিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে যেমন বড় ধরনের আর্থিক লেনদেন হয়েছে বলে তার প্রসিকিউশন টিম, তার কৌশলীদের মধ্যেই সন্দেহ আছে এবং অনেকের কাছে প্রমাণ আছে বলে অনেকে প্রকাশ্যেই বলাবলি করছেন, লিখছেন। অন্যদিকে এমন কল রেকর্ড এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে বেরিয়েছে যে এই ট্রাইব্যুনালে কার মামলাটি রাখা হবে, কাকে জামিন দিয়ে দেওয়া হবে, এসব বিষয়ে এক রকমের আর্থিক লেনদেনের জন্য পর্যন্ত কৌশলীরা বিভিন্ন অভিযুক্ত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করছিলেন। এই অবস্থায় বিএনপি নিযুক্ত চিফ প্রসিকিউটর এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগের প্রসিকিউশন টিম কোনো অপরাধ, আর্থিক অপরাধ, অনৈতিক কার্যকলাপ কিংবা ইন্টিগ্রিটির সমস্যায় ভুগছিলেন কিনা সে বিষয়ে তারা তদন্ত শুরু করেছেন। এই যে চিঠিটি শেখ হাসিনার তরফে লেখানো হয়েছে, সেখানে বিশেষভাবে বলা হয়েছে যে প্রসিকিউশন টিম তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে, ফৌজদারি বিচার ব্যবস্থায় একটা ভালো রায় নিয়ে আসতে। আর সেখানে কিনা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে